হুম, শুরুতেই আজকের আলোচনার একেবারে শুরুতেই একটা দুর্গের কথা কল্পনা করা যাক। দুর্গ। আচ্ছা। হ্যাঁ, একটা বিশাল বলতে পারেন দুর্ভেদ্য একটা দুর্গ। আর সেই দুর্গে প্রবেশ করাটা যে শুধু জরুরি তা কিন্তু নয়। ওই দুর্গের ভেতরেই আসলে লেখা হবে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। একদম। মানে একটা রূপক অর্থে বলছেন আর কি। ঠিক তাই। কিন্তু সমস্যাটা হলো ওই দুর্গের যারা পাহারাদার তারা আপনাকে এতটাই ভয় পায় বা ধরুন এতটাই আটকাতে চায় যে তারা শুধু সদর দরজায় যে বন্ধ করে রেখেছে তা নয়। হুম। তারা রীতিমতো ঘোষণা করে দিয়েছে যে এই দুর্গের জানালার সামান্য ঘুলগুলি যেখান দিয়ে একটু হাওয়া ঢোকে হুম। সেই ঘুলগুলি পর্যন্ত আপনার জন্য পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। বাপরে, মানে কোনো ফাঁকি রাখা হয়নি। একদম না, যাতে কোনোভাবেই কোনো ফাঁক গলে আপনি ভেতরে ঢুকতে না পারেন। আর এই প্রবল প্রতিরোধ যার বিরুদ্ধে গড়ে তোলা হয়েছিল, হুম। তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না। হ্যাঁ, তিনি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক ধরেছেন। আর ওই অবরুদ্ধ দুর্গটি ছিল স্বাধীন ভারতের সংবিধান সভা। আজকের এই তথ্যানুসন্ধানে আমরা ঠিক এই অদ্ভুত আর বলতে গেলে প্রায় অজানা ইতিহাসটারই একেবারে গভীরে যাব। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি বা উৎস হল জগদীশচন্দ্র রায়ের লেখা অত্যন্ত তথ্যবহুল একটা প্রবন্ধ, যার শিরোনাম হচ্ছে আমরা কি এই ইতিহাস জানি বা মানি। রাইট। তো চলুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। মানে একজন মানুষ যাকে আজ আমরা ভারতের সংবিধানের রূপকার বলে জানি, তাকেই কিনা একটা সময় ওই সংবিধান সভায় ঢুকতে না দেওয়ার জন্য আক্ষরিক অর্থে রাষ্ট্রযন্ত্রের পুরো শক্তি প্রয়োগ করা হয়েছিল। হ্যাঁ, বিষয়টা শুনলে সত্যি খুব অবাক লাগে। খুবই অবাক লাগে। এটা কিভাবে সম্ভব? আসলে ইতিহাসের ঠিক এই জায়গাগুলোতেই সবচেয়ে বড় বিস্ময় লুকিয়ে থাকে। আমরা তো সাধারণত ইতিহাস বইতে শুধু চূড়ান্ত ফলাফলের গল্পটাই পড়ি, তাই না? হ্যাঁ, ওই যে ডক্টর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান হলেন, সংবিধান তৈরি হলো, ব্যাস এইটুকুই। ঠিক। কিন্তু এই চূড়ান্ত দৃশ্যপটে পৌঁছানোর আগে নেপথ্যে যে কি ভয়ঙ্কর রাজনৈতিক সংগ্রাম, অসম্ভব সব কূটনীতি আর ক্ষমতার লড়াই চলছিল, সেটা কিন্তু মূলধারার আলোচনায় খুব একটা আসে না। একদমই আসে না। আর জগদীশচন্দ্র রায়ের প্রবন্ধটি আমাদের ঠিক সেই আড়ালে থাকা লড়াইয়ের দিকেই নিয়ে যায়। তবে আলোচনার শুরুতেই একটা বিষয় একটু স্পষ্ট করে নেওয়া ভালো। হ্যাঁ, অবশ্যই, বলুন। এই প্রবন্ধে তৎকালীন কংগ্রেস, বামপন্থী বা ডানপন্থী রাজনীতি কিংবা ক্ষমতাশালী মূলধারার দলগুলোর নানা ভূমিকার কথা অত্যন্ত নির্মোহভাবে উঠে এসেছে। আচ্ছা। তাই আমাদের এই আলোচনাকে কোনোভাবেই নায়ক বনাম খলনায়কের গল্প হিসাবে দেখলে চলবে না। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছি না। না, একদমই না। আমরা শুধু উৎসের তথ্যগুলো বিশ্লেষণ করছি। ঠিক তাই। বরং এটাকে দেখতে হবে রাজনৈতিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। মানে একটি সুসংগঠিত রাজনৈতিক মেশিনারি কিভাবে নিজের আধিপত্য বজায় রাখতে চায়, আর তার বিপরীতে একজন প্রান্তিক নেতা কিভাবে নিজের জায়গার জন্য লড়েন, এটা মূলত তারই একটা ঐতিহাসিক বিবরণী। খুব সুন্দর বলেছেন। ইতিহাসকে আবেগের চশমা খুলে কাঠামোগত জায়গা থেকে দেখাই হলো আমাদের লক্ষ্য। তাহলে এবার আম, সেই অবরুদ্ধ দুর্গ বা সংবিধান সভার শুরুর দিকের প্রেক্ষাপটে ফেরা যাক। হ্যাঁ, চলুন। ডক্টর আম্বেদকরের জন্য পরিস্থিতিটা গাণিতিকভাবে ঠিক কতটা প্রতিকূল ছিল? আমি বুঝতে চাইছি, তাকে যে আটকানো হবে তার ভিত্তিটা কি ছিল আসলে? ভিত্তিটা ছিল একেবারে নিরেট অঙ্কের। সেই সময়ে সংবিধান সভায় প্রবেশ করতে হলে একজন প্রতিনিধিকে অন্ততপক্ষে ৫ জন নির্বাচিত বিধায়ক বা এমএলএ সমর্থন জোগাড় করতে হতো। আচ্ছা, ৫ জন এমএলএ? হ্যাঁ, ৫ জনের ভোট লাগত। আর এখানেই ছিল ডক্টর আম্বেদকরের সবচেয়ে বড় দুর্বলতা। প্রবন্ধের তথ্য অনুযায়ী সেই সময় ডক্টর আম্বেদকরের হাতে নিজের কিন্তু কোনো ভোট বা এমএলএ ছিল না। শূন্য, একটাও না? সারা ভারতবর্ষের বিশাল রাজনৈতিক মানচিত্রে সেই সময় তফসিলি ফেডারেশনের মাত্র একজন নির্বাচিত বিধায়ক ছিলেন। মাত্র একজন? হ্যাঁ, মাত্র একজন। আর তিনি হলেন বাংলার নেতা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। একটু দাঁড়ান। বিষয়টা ঠিক হজম হলো না। সারা ভারতে মাত্র একজন? হ্যাঁ। আমি যদি ভুল না করি, তফসিলি ফেডারেশন বা শিডিউলড কাস্টস ফেডারেশন তো ডক্টর আম্বেদকরেরই তৈরি করা একটা রাজনৈতিক দল ছিল, তাই না? যা মূলত সমাজের সবচেয়ে প্রান্তিক, দলিত ও পিছিয়ে পড়া মানুষদের অধিকারের জন্য লড়ত। একদম ঠিক বলেছেন। তো এত বিশাল একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার দাবি যিনি করছেন, তার নিজের দলকে সমর্থন করার জন্য গোটা দেশে মাত্র একজন বিধায়ক,
এটা তো একটা বিশাল রাজনৈতিক শূন্যতা। শূন্যতা বটেই, এবং তৎকালীন মূলধারার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, এই শূন্যতার সুযোগটাই পুরোপুরি কাজে লাগাতে চেয়েছিল। মানে তারা এই দুর্বলতাটার উপরই আঘাত হানতে চেয়েছিল। ঠিক তাই। কংগ্রেসের সাংগঠনিক শক্তি তো তখন পাহাড় প্রমাণ। তারা চেয়েছিল সংবিধান সভার পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে। তাই আম্বেদকরকে বাইরে রাখার জন্য সব রকম প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা হয়েছিল। ওই যে আপনি বললেন সদর দরজায় শুধু নয়। হ্যাঁ, সদর দরজা তো বটেই। সর্দার বল্লভভাই প্যাটেল সেই সময় একটা বিখ্যাত ঘোষণা করেছিলেন, যা ওই সময়ের রাজনৈতিক উত্তাপটা একেবারে স্পষ্ট করে দেয়। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, সংবিধান সভার দরজা তো দূর, ঘুলঘুলিও বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আম্বেদকর প্রবেশ করতে না পারেন। বাপরে, এটা তো সাংঘাতিক কথা। মানে আমি একটু কাঠামোগত দিক থেকে বোঝার চেষ্টা করছি। যদি একটি দল সেই সময়ে সমগ্র ভারতের প্রতিনিধিত্ব করার দাবি করে, যারা স্বাধীনতার মতো একটা অন্তর্ভুক্তিমূলক স্বপ্ন দেখাচ্ছে সবাইকে, হ্যাঁ, তারা সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে আটকানোর জন্য ঘুলগুলি পর্যন্ত বন্ধ করার মতো এত চরম একটা পদক্ষেপ নেবে কেন? ডক্টর আম্বেদকর তো আর ব্রিটিশ ছিলেন না, তিনি তো এই মাটিরই সন্তান। অবশ্যই। তাহলে তাকে নিয়ে এত কিসের অস্বস্তি ছিল তাদের? অস্বস্তিটা ছিল তার আপোষহীন সত্তাকে নিয়ে। মানে ক্ষমতার কেন্দ্রে যারা থাকে, তারা কখনোই এমন কাউকে ভেতরে ঢুকতে দিতে চায় না যে তাদের মনোপলিকে সরাসরি চ্যালেঞ্জ করবে। ও আচ্ছা, মানে ভয়টা ছিল ক্ষমতার একচেটিয়া অধিকার হারাবার। একদম। ডক্টর আম্বেদকর ছিলেন অত্যন্ত শিক্ষিত, যুক্তিবাদী, এবং তিনি কখনোই মূলধারার রাজনীতির সাথে সুর মিলিয়ে কথা বলতেন না। হ্যাঁ, তিনি তো সবসময় প্রান্তিক মানুষের কথা বলতেন। ঠিক, তিনি সমাজের একেবারে নিচুতলার মানুষের কাঠামোগত অধিকার নিয়ে এমন সব তীক্ষ্ণ প্রশ্ন তুলতেন, যা তৎকালীন সুবিধাভোগী শ্রেণীর জন্য প্রবল অস্বস্তি করছিল। বুঝতে পারছি। তাকে সংবিধান সভায় জায়গা দেওয়া মানে হল সেই প্রান্তিক জনসমষ্টির নিজস্ব রাজনৈতিক ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া। তাই এই লড়াইটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক বিরোধ ছিল না। তাহলে কি ছিল? এটা ছিল একটা বিশাল, সুসংগঠিত রাজনৈতিক মেশিনারির বিরুদ্ধে একজন নিঃস্ব কিন্তু অদম্য নেতার অস্তিত্ব রক্ষার লড়াই। অসাধারণ একটা পয়েন্ট তুলেছেন। পরিস্থিতিটা তাহলে এরকম দাঁড়াচ্ছে, দরজা বন্ধ, ঘুলঘুলি বন্ধ, আর হাতে কোনো বিধায়ক নেই। গাণিতিকভাবে জেতার তো কোনো আশাই নেই। একদম খাদের কিনারায়। হ্যাঁ, ঠিক এমন একটা খাদের কিনারায় দাঁড়িয়েই ইতিহাস হঠাৎ করে মোড় ঘোরাতে শুরু করে। আর এখানেই গল্পে প্রবেশ করছেন ওই যে আপনি বললেন, সেই একমাত্র বিধায়ক, বাংলার যোগেন্দ্রনাথ মণ্ডল। হ্যাঁ, জগদীশচন্দ্র রায়ের প্রবন্ধে ২৬শে ডিসেম্বর ১৯৪৬ সালের একটি ঘটনার কথা খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে, যা এই দুজনের সম্পর্কের গভীরতাটা আমাদের বুঝিয়ে দেয়। আচ্ছা, কি ঘটনা? এটা নিছক কোনো রাজনৈতিক স্বার্থের জোট ছিল না। যোগেন্দ্রনাথ মণ্ডল ডক্টর আম্বেদকরকে নিজের রাজনৈতিক গুরু মানতেন। গুরু মানতেন? হ্যাঁ, তিনি একটি আবেগপূর্ণ বক্তব্যে বলেছিলেন যে ফেডারেশনে যোগ দেওয়ার আগে তিনি ডক্টর আম্বেদকরকে দেখেছিলেন। তার কাছ থেকে তিনি যা পেয়েছেন তা এতটাই মূল্যবান যে গোটা বিশ্ব তাকে সেই জিনিস দিতে পারবে না। ওয়াও, মানে রীতিমতো ভক্তি আর শ্রদ্ধার জায়গা। ঠিক তাই। এই অটল ভক্তি আর আদর্শিক মিলই তাকে একটা অসম্ভব যুদ্ধে নামতে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু এখানেই তো বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। কারণ দেখুন, গুরুর প্রতি ভক্তি আর শ্রদ্ধা তো একটা ব্যক্তিগত অনুভূতির জায়গা। কিন্তু রাজনীতি তো আর শুধু আবেগ দিয়ে চলে না, তাই না? সেখানে তো অঙ্কের হিসেব মেলাতে হয়। তা তো বটেই। আমার প্রশ্ন হলো, যেখানে দরকার ৫ জন বিধায়ক আর হাতে আছে মাত্র একজন, মানে তিনি নিজে, সেখানে বাকি ৪ জন বিধায়কের সমর্থন তিনি কিভাবে জোগাড় করলেন? সেই ম্যাজিকটা কিভাবে হলো? হা, এটাই হলো রাজনৈতিক কৌশলের সবচেয়ে আকর্ষণীয় অংশ, যা আমাদের ইতিহাস বইতে প্রায় এড়িয়ে যাওয়া হয়। হ্যাঁ, বলুন কিভাবে করলেন তিনি? যোগেন্দ্রনাথ মণ্ডল খুব ভালো করেই জানতেন যে কংগ্রেসের মতো একটা বিশাল শক্তির সাথে সরাসরি সংঘাতে যাওয়াটা হবে নিছক বোকামি। তাই তিনি একটা অভাবনীয় সুইং ব্লক বা ভারসাম্য রক্ষাকারী জোট তৈরি করলেন। সুইং ব্লক মানে বিষয়টা ঠিক কিরকম? মানে ধরুন, সেই সময় বাংলার আইনসভায় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তুমুল রাজনৈতিক টানাপোড়েন চলছিল। কেউ কাউকে ১ ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। আচ্ছা, একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি। হ্যাঁ, আর যোগেন্দ্রনাথ মণ্ডল এই বিভাজনের সুযোগটাই নিলেন। তিনি তফসিলি সমাজের হয়ে অন্যান্য প্রান্তিক ও সংখ্যালঘু বিধায়কদের, বিশেষ করে মুসলিম লীগ এবং মুসলমানদের সাথে একটি কৌশলগত রাজনৈতিক জোট গঠন করে ফেলেন।
তার মানে আপনি বলছেন তিনি বাংলার তৎকালীন আইনসভার ওই যে বিভাজনটা সেটাকে কাজে লাগিয়েছিলেন? একদম তাই। এটাকে আমি একটা দাড়িপাল্লা বা দণ্ডপোলের সাথে তুলনা করতে পারি বোধহয়। দাড়িপাল্লা কিভাবে? ধরুন একটা বিশাল দাঁড়িপাল্লা যার দুই দিকে দুটো বড় বড় ওজন চাপানো আছে, একদিকে কংগ্রেস অন্যদিকে মুসলিম লীগ। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। এবার যোগেন্দ্রনাথ মণ্ডল বুঝতে পেরেছিলেন যে তিনি যদি তার ওই একটি বা দুটি ছোট ওজন কোনো একদিকে সরিয়ে দেন তবে গোটা দাঁড়িপাল্লার ভারসাম্যটাই বদলে যাবে। একদম নিখুঁত একটা উপমা দিয়েছেন আপনি, ঠিক এইভাবে। মানে তিনি তার এই ছোট কিন্তু চূড়ান্ত ক্ষমতাটাকে ব্যবহার করে অন্যান্য বিধায়কদের বোঝাতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, অভাবনীয় রাজনৈতিক কূটনীতি আর প্রান্তিক মানুষদের জোটবদ্ধতার মাধ্যমে তিনি আরও ৪ জন বিধায়কের সমর্থন জোগাড় করে ফেলেন। অবিশ্বাস্য। মোট ৫ জন বিধায়কের ভোট নিশ্চিত করে তারা ড. আম্বেদকরকে বাংলা থেকে জিতিয়ে সোজা ওই সংবিধান সভায় পাঠিয়ে দেন। মানে ওই বন্ধ করা দরজা ঘুলঘুলি সব ভেঙে চুরমার। সব এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। কংগ্রেসের সব হিসাব নিকাশ উল্টে যায়। এই ঘটনাটা সমসাময়িক রাজনীতির ইতিহাসে এতটাই অবিশ্বাস্য ছিল যে সিদ্ধার্থ ধুবের মতো মানুষ একে রীতিমতো বিশ্বের অষ্টম আশ্চর্য বলে আখ্যায়িত করেছিলেন। সত্যি তো অষ্টম আশ্চর্য। একটা সুসংগঠিত দলের সব পরিকল্পনাকে এক লমায় মাটিতে মিশিয়ে দেওয়া। কংগ্রেস নিশ্চয়ই এই অপ্রত্যাশিত চালে আক্ষরিক অর্থেই হতবাক হয়ে গিয়েছিল। হতবাক তো হয়েছিল বটেই। কিন্তু আমি যতদূর ইতিহাস জানি, ক্ষমতার ভরকেন্দ্রে যারা বসে থাকে তারা একটা ধাক্কা খেয়েই তো আর ময়দান ছেড়ে দেয় না। তারা নিশ্চয়ই পাল্টা কোনো চাল দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল তো। এবং সেই চালটা কোনো সাধারণ রাজনৈতিক চাল ছিল না। সেটা ছিল ভৌগোলিক ভূখণ্ড নিয়ে এক ভয়াবহ কৌশল। ভৌগোলিক ভূখণ্ডনী মানে? প্রবন্ধের সূত্র থেকে আমরা জানতে পারি যে ভারতভাগের সময় অর্থাৎ ১৯৪৭ সালের দিকে যখন মাউন্টব্যাটেন প্ল্যান অনুযায়ী সীমানা নির্ধারণ চলছে, তখন কংগ্রেস একটা মারাত্মক সুকৌশলী পদক্ষেপ নেয়। ড. আম্বেদকর বাংলার যে অঞ্চলগুলোর বিধায়কদের ভোটে জিতেছিলেন, মূলত অবিভক্ত বাংলার পূর্বাংশ থেকে, আচ্ছা। দেশভাগের সময় সীমানা নির্ধারণ কমিশনে কংগ্রেস অত্যন্ত সন্তর্পণে সেই নির্দিষ্ট এলাকাগুলোকে পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের অংশ হিসেবে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এক মিনিট আমি একটু ঘটনাগুলোর ক্রম মেলাতে চাইছি। হ্যাঁ, বলুন। আম্বেদকর জিতে গেলেন, তিনি সংবিধান সভায় নিজের জায়গা করে নিলেন। তিনি হয়তো ভাবছেন লড়াই শেষ। এরপর শুরু হলো দেশভাগের প্রক্রিয়া, ম্যাপ আঁকা হচ্ছে। আর সেই সুযোগে শুধুমাত্র একজন মানুষের রাজনৈতিক ভিত্তি কেড়ে নেওয়ার জন্য তারা ম্যাপের ওই অংশটাই ভারতের বাইরে পাঠিয়ে দিল। হ্যাঁ, আক্ষরিক অর্থেই তাই। এর ফলে যা হলো, ভৌগোলিকভাবে ওই এলাকাগুলো আর ভারতের অংশ রইল না। সর্বনাশ। আর স্বাভাবিকভাবেই যেহেতু তার নির্বাচনী এলাকা আর ভারতের ভেতরে নেই, তাই ড. আম্বেদকরের সংবিধান সভার সদস্যপদও রাতারাতি বাতিল হয়ে গেল। মানে বিষয়টা এমন দাঁড়ালো যে ঘুলঘুলি বন্ধ করে যখন কাজ হয়নি, তখন তারা যে মাটি থেকে আম্বেদকর দাঁড়িয়েছিলেন সেই মাটিটাই তার পায়ের নিচ থেকে চিরতরে সরিয়ে দিল। একদম ঠিক বলেছেন, মাটিটাই সরিয়ে দিল। এটা তো সাংঘাতিক। মানে সীমানা নির্ধারণের মতো একটা বিশাল ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যেও এই ধরনের মাইক্রো লেভেলের পলিটিক্যাল টার্গেটিং চলছিল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ইতিহাস তো তাই বলছে। এটা শোনার পর যে কারো মনে হতে পারে এবার সত্যি ডক্টর আম্বেদকরের আর কিছু করার ছিল না, তার নিজের দেশ, তার নিজের মাটি তাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমরা জানি এরপর তিনি চুপ করে বসে থাকেননি। তিনি কি করলেন? তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে ভারতের মাটিতে বসে কংগ্রেস তাকে আর কোনোভাবেই সুযোগ দেবে না। তাই তিনি একটা অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? প্রবন্ধের তথ্য অনুযায়ী সদস্যপদ নিয়ে এই চূড়ান্ত সংকটের আঁচ পেয়ে তিনি ১৯৪৬ সালের ১৫ই অক্টোবর সোজাই ইংল্যান্ডে পাড়ি দিলেন। সোজা ইংল্যান্ডে? হ্যাঁ, সেখানে গিয়ে তিনি ব্রিটিশ রাজনৈতিক মহলে সরাসরি তদবির শুরু করলেন এবং ৩১শে অক্টোবর তিনি খোদ উইনস্টন চার্চিলের সাথে দেখা করলেন। ওয়েট, উইনস্টন চার্চিল কেন? হ্যাঁ, চার্চিলের সাথেই। আমি বুঝতে পারছি যে আম্বেদকরের জন্য এটা মরিয়া হয়ে দেওয়া একটা চাল ছিল, কিন্তু ব্রিটিশদের দিক থেকে চিন্তা করলে চার্চিল বা ব্রিটিশ সরকার হঠাৎ করে আম্বেদকরের বিষয়ে এত আগ্রহী হয়ে উঠল কেন? তাদের তো তখন পাত্তারি গুটিয়ে ভারত ছেড়ে যাওয়া তারা কেন একজন নির্দিষ্ট নেতার সদস্যপদ নিয়ে এত মাথা ঘামাতে যাবে? এই জায়গাটা বুঝতে গেলে আমাদের একটু বৃহত্তর প্রেক্ষাপট বা বিগার পিকচারের দিকে তাকাতে হবে। আচ্ছা। ব্রিটিশ সরকার বা চার্চিলের এখানে হঠাৎ করে কোনো মহানুভবতার উদয় হয়নি।
বিষয়টা ছিল সম্পূর্ণ সাংবিধানিক বৈধতার। বৈধতা মানে আইনি দিক থেকে? হ্যাঁ, ব্রিটিশরা তখন ক্ষমতা হস্তান্তর করছিল, আর তারা চাইছিল পুরো প্রক্রিয়াটা যেন আইনিভাবে নিশ্ছিদ্র হয়। ও আচ্ছা, যাতে পরে কোনো প্রশ্ন না ওঠে। ঠিক তাই। শুধুমাত্র একজন অবাধ্য নেতাকে আটকানোর জন্য সীমানা নিয়ে এই কারচুপি বা তাকে ছুঁড়ে ফেলার কৌশলটা ব্রিটিশদের চোখে আইনি নীতিমালা লঙ্ঘনের শামিল মনে হয়েছিল। বুঝতে পারছি। আর ঠিক এই কারণে ব্রিটিশ সরকার জওহরলাল নেহরুকে একটা চরমপত্র বা আল্টিমেটাম দিয়ে বসে। আল্টিমেটাম? তাতে ঠিক কি বলা হয়েছিল? তারা স্পষ্ট ভাষায় নেহরুকে জানিয়ে দেয়, হয় ডক্টর আম্বেদকর যে স্থান থেকে জয়ী হয়ে এসেছেন সেই স্থানকে ভারতের সীমানার মধ্যে রাখতে হবে, আর নয়তো তাকে পুনরায় যে কোনো উপায়ে সংবিধান সভায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আর যদি না করে? যদি এর কোনোটিই না করা হয়, তবে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দেশভাগের এবং ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়া বিলম্বিত হবে। অভাবনীয়। এটা তো ইতিহাসের একটা চরম পরিহাস। মানে একটু ভেবে দেখুন। হ্যাঁ, বলুন। স্বাধীন ভারতের ভবিষ্যৎ রচনা করা হবে, ভারতের নিজস্ব সংবিধান লেখা হবে, আর সেই কাজে একজন অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় নেতাকে অংশগ্রহণ করানোর জন্য শেষ পর্যন্ত বিদায়ী ঔপনিবেশিক ব্রিটিশ শক্তি সারাধ্য নিতে হল। সত্যি ভাবলে অবাক লাগে। নিজের দেশের মূলধারার রাজনীতিবিদদের বাধ্য করার জন্য তাকে সেই ব্রিটিশদেরই দ্বারস্থ হতে হল, যাদের বিরুদ্ধে তারা এতকাল লড়াই করছিল। শুধু তাই নয়, এই আল্টিমেটামের পরেই কিন্তু কংগ্রেস বাধ্য হয়ে ডক্টর আম্বেদকরকে বোম্বে থেকে পুনরায় জিতিয়ে এনে সংবিধান সভায় বসায়। বাধ্য হয়ে? একদম বাধ্য হয়ে। আজকাল অনেক মূলধারার রাজনৈতিক আলোচনায় দাবি করা হয় যে কংগ্রেসে তো নিজ উদ্যোগে আম্বেদকরকে সংবিধান সভায় বসিয়েছিল, তারা তার মেধার কদর করেছিল। হ্যাঁ, আমরা তো এই ন্যারেটিভটাই বেশি শুনি। কিন্তু জগদীশচন্দ্র রায়ের প্রবন্ধটি এই দাবিকে সম্পূর্ণ এবং যুক্তিসঙ্গতভাবে খারিজ করে দেয়। হ্যাঁ, এটা তো সাধারণ যুক্তি। মানে যদি প্রথমবারের নির্বাচনে আম্বেদকর বাংলার মাটি থেকে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের সাহায্যে জয়ী হয়ে না আসতেন, তাহলে তো তিনি সংবিধান সভার সদস্যই হতেন না। একদম ঠিক। আর সদস্য না হলে তাকে অবিচার করে বের করে দেওয়ার প্রশ্নই উঠত না। আর সেই আইনি ভিত্তিটা না থাকলে ব্রিটিশ সরকারও কংগ্রেসের উপর কোনো চাপ সৃষ্টি করতে পারত না। আপনার বিশ্লেষণটা একেবারে সঠিক। যেহেতু আম্বেদকর প্রথমেই একবার নির্বাচিত হয়ে নিজের আইনি অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, তাই নিরুপায় হয়েই কংগ্রেস তাকে পুনরায় নিতে বাধ্য হয়। রাইট। কোনো মহানুভবতা বা স্বেচ্ছায় দেওয়ার স্বীকৃতি ছিল না। মূল কৃতিত্বটা কিন্তু ওই প্রথম জয়ের, যা সম্ভব হয়েছিল বাংলার মাটি থেকে। তো এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি বুঝতে পারছি? এতক্ষণ ধরে আমরা যে তথ্যগুলো নিয়ে কথা বললাম, আজকের দিনে দাঁড়িয়ে এই ইতিহাসটা আমাদের ঠিক কি শেখায়? কারণ আমরা তো ইতিহাস পড়ি অতীতকে জেনে বর্তমানকে বোঝার জন্য, তাই না? হ্যাঁ, নিশ্চিতভাবেই। এই ইতিহাসটা আমাদের শেখায় যে কোনো বড় ঐতিহাসিক ঘটনাই কিন্তু একক কোনো জাদু বলে ঘটে না। এর পেছনে অসংখ্য আড়ালে থাকা মানুষের অবদান থাকে। একদম। এই পুরো ঘটনার যে দেশলাইয়ের কাঠি বা ধরুন যে বারুদে প্রথম আগুনটা লেগেছিল, তার পেছনে ছিলেন বাংলার সেই প্রান্তিক নেতা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। হ্যাঁ, যার কথা আমরা প্রায় ভুলেই গেছি। ঠিক। এই ঐতিহাসিক জয়ে তার কৃতিত্ব কোনো অংশেই ডক্টর আম্বেদকরের চেয়ে কম নয়। প্রবন্ধে অধ্যাপক অমলেন্দু দের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্ধৃতি দেওয়া হয়েছে। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, "দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া ক্যানট বি কমপ্লিট উইদাউট মিস্টার জে.এন. মণ্ডল।" অর্থাৎ মিস্টার জে.এন. মণ্ডলের কথা ছাড়া আধুনিক ভারতের ইতিহাস অসম্পূর্ণ। অথচ এই মানুষটিকে ইতিহাসের পাতায় কতটা নির্মমভাবে মুছে ফেলার বা নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ঠিক বলেছেন। উৎসে স্পষ্টভাবে বলা হয়েছে যে মুসলিম লীগ এবং মুসলমানদের সাথে ওই যে কৌশলগত জোট তিনি করেছিলেন, সেই তথাকথিত অপরাধে হিন্দু আধিপত্যবাদীরা যোগেন্দ্রনাথ মণ্ডলকে তীব্রভাবে ধিক্কৃত করেছিল। আচ্ছা। তাকে একজন বিতর্কিত, এমনকি ক্ষেত্রবিশেষে দেশদ্রোহী হিসেবেও চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখা যাক। হ্যাঁ, ভাবুন। সেই দিন যদি তিনি ওই বিতর্কিত পদক্ষেপটি না নিতেন, যদি তিনি ওই অসম্ভব জোট তৈরি করে ৫ জন বিধায়কের সমর্থন জোগাড় না করতেন, তাহলে ডক্টর আম্বেদকর কখনোই সংবিধান সভায় পৌঁছাতে পারতেন না। একদম ঠিক। আর আম্বেদকর না থাকলে হয়তো ভারতের সংবিধানের রূপরেখাই সম্পূর্ণ অন্যরকম হতো।
তার মানে যে পদক্ষেপটাকে একটা সময় চরম রাজনৈতিক অপরাধ বা অস্বস্তিকর জোট বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, সেটাই আসলে ভারতের মতো একটা বিশাল গণতান্ত্রিক দেশের সংবিধান রচনার সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল। একেবারে তাই। ইতিহাস সবসময় সোজা পথে হাঁটে না। অনেক সময় এই ধরনের বিতর্কিত এবং ধূসর অধ্যায়গুলোই ভবিষ্যতে সবচেয়ে মজবুত ইমারত তৈরি করে। খুব সুন্দর বলেছেন। আর ঠিক এই জায়গাতেই আজকের এই আলোচনার একটা চূড়ান্ত এবং গভীর চিন্তার খোরাক রেখে যাওয়া প্রয়োজন যারা শুনছেন তাদের জন্য। হ্যাঁ, অবশ্যই। শুরুতে আমরা সেই অবরুদ্ধ দুর্গের কথা বলেছিলাম, যার ঘুলগুলি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল সেই দুর্গের প্রাচীরে ফাটল ধরিয়েছিলেন এমন একটা রাজনৈতিক জোটের মাধ্যমে, যা অনেকের কাছেই অত্যন্ত অপ্রীতিকর ছিল। তাহলে একবার ভেবে দেখুন। হ্যাঁ, যদি ভারতের সংবিধানের মতো এত বড়, এত পবিত্র একটি ঐতিহাসিক দলিলের ভাগ্য বাংলার একজন প্রান্তিক নেতার একটি তথাকথিত বিতর্কিত রাজনৈতিক জোটের ওপর নির্ভর করে থাকে, তবে আমাদের এই চেনা আধুনিক পৃথিবীর আরও কত বড় বড় ভিত্তিপ্রস্তর এমন অসংখ্য বিস্তৃত, আড়ালে থাকা এবং তথাকথিত অস্বস্তিকর জোট বা লড়াইয়ের ওপর দাঁড়িয়ে আছে, যা হয়তো আজ পর্যন্ত আলোতেই আসেনি। সত্যি, এটা ভাবলে শিউরে উঠতে হয়। কত বন্ধ ঘুলঘুলির পেছনের ইতিহাস আজও অন্ধকারে ঢাকা পড়ে আছে। এই ইতিহাসগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বইয়ের পাতায় লেখা মসৃণ গল্পের পেছনে সবসময়ই একটা রুক্ষ, অমসৃণ সত্যি লুকিয়ে থাকে। একেবারে সঠিক কথা। এই গভীর প্রশ্নটা নিয়েই আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। ইতিহাসকে নতুন করে চেনার এবং প্রশ্ন করার এই যাত্রা যেন কখনোই থেমে না যায়। কথা হবে আমাদের আগামী কোনো এক গভীর তথ্যানুসন্ধানে। বিদায়।